নোয়াখালীতে এখনো অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। এই মুহূর্তে চৌমুহনী লক্ষ্মীপুর শশীপুর মহাসড়কে আছে সহকর্মী মাইনুদ্দিন আরিফ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আরিফ, বন্যা পরিস্থিতির কেমন অবস্থা দেখছেন? মহাসড়কে কি এখনো পানি জমে আছে কিনা জানাবেন। ডানা, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর ৯ নম্বর ওয়ার্ডে। সেই এলাকার বেশ কয়েকটি, এই ৯ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় প্লাবিত হয়েছে এবং বাড়িঘর যেগুলো আছে সেগুলো অনেকটুকু পানির নিচে চলে গেছে। এবং আমরা যে এলাকাটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সে এলাকার যে ঘরগুলো রয়েছে সে ঘরগুলো এখন মানুষ শূন্য, অর্থাৎ মানব শূন্য রয়েছে। যারা এই ঘরে বসবাস করতেন তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। পাশে যে মসজিদ মাদ্রাসা সেখানে তারা আশ্রয় নিয়েছেন। সেখানে নারী পুরুষ সবাই একই সঙ্গে সেখানে থাকছেন। অর্থাৎ সেখানে কিন্তু এই মুহূর্তে খাবারের সংকট রয়েছে, বিশুদ্ধ পানি সংকট রয়েছে, যেহেতু প্রচুর পরিমাণ পানি উঠেছে। অর্থাৎ গতকাল রাত থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। সে টানা বৃষ্টির কারণে ফেনী শহরের, ফেনীর যে বন্যার পরিস্থিতি ছিল সে পানিগুলো যখনই এই দিকে চাপ দিয়েছে নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে, তখনই এদিকে বন্যা শুরু হয়েছে। এবং বন্যার সঙ্গে আমরা যেটি দেখেছি যে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির ফলে আরো বেশি পানি বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে বলা চলে যে এই এলাকার এক একটা এলাকার পর এক এক এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে এবং এখানে তেমন এখনো কোনো উদ্ধার কাজ কিংবা ত্রাণ তৎপরতা, ঔষধ, পানি, বিশুদ্ধ পানি তেমন কোনো কিছু এলাকার মানুষ এখনো পাচ্ছে না। এবং এই এলাকার চারপাশে, অর্থাৎ যেটি নোয়াখালীর পশ্চিমে অবস্থিত, অর্থাৎ এই এলাকার চারপাশে কিন্তু পানি থই থই করছে এবং কোনোভাবেই পানির যে কমার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখনো দেখা যাচ্ছে না। বেশ কয়েকদিন যাবৎ ধরে পানি বাড়ছে এবং ক্রমান্বয়ে পানি বেড়ে যাচ্ছে। শুধুমাত্র তারা তাদের যে শেষ শরীরের যে পোশাকটি ছিল সেটি নিয়ে তারা হয়তো বের হতে পেরেছে। এর মধ্যেই রাতের মধ্যেই প্লাবিত হয়েছে তাদের ঘরের ভেতরের খাট পালং সবকিছু ইতিমধ্যে পানির নিচে রয়েছে এবং যে সড়কটি রয়েছে সে সড়কও এখন অনেকটুকু কোমর সমান পানি রয়েছে। অর্থাৎ এখানে পানি কমার কোনো সুযোগ এখন পর্যন্ত কোনো কিছুই দেখা যাচ্ছে না। তবে বিল্ডিং ঘর যেগুলো রয়েছে সেই বিল্ডিং ঘরের ছাদে অনেকে অবস্থান নিয়েছে এবং পাশে মসজিদ মাদ্রাসা স্কুল সেগুলোকে নিজেরাই আশ্রয় কেন্দ্র বানিয়ে সেখানে তারা উঠেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখনকার যে বাসিন্দারা রয়েছে তাদের যে চলাফেরা, আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। মানে পানি কি কমছে নাকি পানি বাড়ছে? পানি বাড়তেছে। কি অবস্থা এলাকার বলুন তো? পানি এলাকায় লোকজন তো ঘরবাড়ি ছাড়ি তো মনে করো আশ্রয়কেন্দ্রের মধ্যে চলে গেছে। এই জন্য এলাকার মধ্যে পানি দিন দিন বাড়তেছে আর খাওয়া দাওয়ার ব্যাপারে মানুষ কষ্ট করতেছে। খাওয়া দাওয়া সরকারি বেলে কোনো বেলে খাওয়া দাওয়ার নাই। পানি খেতে পারছেন? বিশুদ্ধ পানি? বিশুদ্ধ পানিও কই পাবো? বিশুদ্ধ পানি ফাটালে না যারা খাইতে পারতেন, কিছুই নাই। কিছুই নাই। আমরা কথা বলছিলাম, আপনার সঙ্গে একটু কথা বলি। এলাকার এখন কি অবস্থা? কতগুলো এরকম প্লাবিত হয়েছে, বন্যা হয়েছে? হয় অনেকগুলা, বহুত। মানে কতগুলো হবে, কত মানুষ হবে এখানে? কি আশ্রয় কেন্দ্রের মধ্যে? মানে এই এলাকায় কত মানুষ হবে? এই এলাকার মধ্যে বহুত বহুত প্রচুর মানুষ। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে এলাকার কথা বলা হচ্ছিল যে এলাকা প্রচুর পরিমাণ মানে যারা মানুষ রয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং এখনো অনেকেই যেতে পারেনি, তারাও যাওয়ার চেষ্টা করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এলাকার ভেতরের যে দৃশ্যটি সেটি অন্য অন্য বাড়ি ঘর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। অর্থাৎ ঘরের অর্ধেক পানির নিচে রয়েছে। আর এই টানা যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আজকে রাতের মধ্যে যেটি ধরা হচ্ছে, যেহেতু পানি নামছে না কোনোভাবেই, সেক্ষেত্রে ঘর পুরোপুরি মানে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটু কথা বলি, কোন দিকে যাচ্ছেন ভাই? পানির কি অবস্থা? পানি তো প্রচুর, পানি একদম প্রচুর। আজকে বৃষ্টি থেকে অনেকবার পানি বাড়ি গেছে, ঘরে একদম বুক পর্যন্ত পানি হয়ে গেছে। সামান টামাল কোনো যেতে পারে না, শুধু আশ্রয়কেন্দ্রে উঠছে অনেকগুলা, প্রচুর লোক উঠছে আশ্রয়কেন্দ্রের মধ্যে। থাকছে কিভাবে? এই তো যেভাবে এখন কি করা হয়, খাওয়া দাওয়া এই চাউল মানে মুড়ি বিস্কুট চা এছাড়া আর কি। আমরা কথা বলছিলাম এই এলাকার মানুষের সঙ্গে, তারা যেমন কি বলছেন যে আসলে তারা কোনো কিছু নিয়ে তেমন বের হতে পারেননি। আমরা যদি একটু একটা ঘর দেখানোর চেষ্টা করব, এখানে যে ঘরগুলো রয়েছে সে ঘরগুলোর প্রত্যেকটি ঘরের মধ্যেই পানি রয়েছে, অর্থাৎ কোমর সমান কোথাও বুক সমান পানি কিন্তু রয়েছে এবং এর মধ্য দিয়ে মানুষ এখান থেকে যেভাবে পারছেন সেভাবে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এলাকার চারপাশেই পানির যে তীব্রতা সেটি আসলে সেটি অনেক বেশি। অর্থাৎ চারপাশে খোলা মাঠ, সে মাঠেও পানি জমে গেছে আর পানি জমার ফলে তারা কোনোভাবে বের হতে পারছে না। একবারে এখানে
এখানে আরো ভয়াবহ অবস্থা। এই এলাকার প্রত্যেকটি ঘর বাড়ি এখন পানির নিচে রয়েছে। আমরা একটু যদি দেখাই, ঘরের দরজা কিন্তু তালা ঝুলছে, অর্থাৎ তালা মেরে তারা চলে গেছে। এই ঘর কিন্তু অনেকটুকু উঁচা, অর্থাৎ ইয়ে থেকে যেটি হচ্ছে উঠান থেকে ঘরের যে ভিটামাটি রয়েছে সেটি অনেক উঁচু করে করার পরও কিন্তু পানি ঢুকেছে। অর্থাৎ এই পুরো এলাকা, এখানে কয়েকশো পরিবার বসবাস করে এবং প্রত্যেকটি ঘরে পানি রয়েছে এবং পানির ফলে যেটি হচ্ছে মানুষ কোনোভাবেই তাদের যে বাঁচার যে আকুতি সেটি আসলে তারা করেই যাচ্ছে। তবে অন্যান্যভাবে যে তারা যে ত্রাণ কিংবা ঔষধ বিশুদ্ধ পানি সেগুলো কিন্তু তারা পাচ্ছে না। একটা বিষয় জানিয়ে রাখি যে ফেনীতে ভয়াবহ বন্যার পরিস্থিতি হয়েছে। সেই ফেনীর পানি কিন্তু কমতে শুরু করেছে। ফেনীর পানি যখন কমা শুরু করেছে সেই পানিগুলোই চাপ দিচ্ছে এই এলাকাগুলোতে, এবং এলাকাগুলোতে চাপ দেওয়ার ফলে যেটি হয়েছে এই নোয়াখালী লক্ষ্মীপুর সহ যে মাইজদি সব জায়গায় কিন্তু পানি উঠেছে এবং পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এবং এই মানুষগুলোকে উদ্ধার করার জন্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং র্যাব, পুলিশ সহ যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু কাজ করছে নিরলসভাবে। এবং ব্যক্তিগত উদ্যোগে যারা ত্রাণ দিচ্ছেন, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা থেকে তারাও কিন্তু ত্রাণ নিয়ে আসছেন। তবে এতগুলো জেলা একই সঙ্গে প্লাবিত হয়েছে এবং এতগুলো এলাকা, প্রত্যেক জেলার প্রত্যেকটি এলাকা যখন প্লাবিত হয়েছে তখন কিন্তু আসলে যারা ত্রাণ নিয়ে আসছেন বা তারা যারা এই কাজগুলো করছেন তাদের পক্ষ আসলে সবগুলো এলাকায় এখনো ঢোকা সম্ভব হয়নি। তবে যতটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা ততটুকুর মধ্যেই তারা কাজ করার চেষ্টা করছেন, তাদের যতটুকু সীমাবদ্ধতা রয়েছে। এবং এই এলাকাগুলোতে ঢোকার যে সুযোগটা, সেই সুযোগটা আসলে ইতিমধ্যে অনেকটুকু নেই বললে চলে। অর্থাৎ আমি যদি একটু দেখাই, আমার ক্যামেরা পার্সনকে আমি একটু বলবো যে যদি একটু দেখানোর চেষ্টা করি, বাম পাশে যে জায়গাটি রয়েছে এখানে ধান চাষ করা হতো, অর্থাৎ এটি কিন্তু নিচু জমি। সেই নিচু জমি চারপাশে থাকার ফলে যেটি হয়েছে এখানে চাইলে কোনোভাবে ঢোকা সম্ভব না। এবং ছোট ছোট যে ডিঙ্গি নৌকাগুলো আছে সে নৌকা দিয়ে মানুষ আসার চেষ্টা করছে। তবে এটি আসলে কতক্ষণ নাগাদ তারা চালাতে পারবে সেটি আসলে এখন দেখার বিষয় রয়েছে। তবে বেশিক্ষণ এখান দিয়ে মানুষ যে ভিতরে ত্রাণ নিয়ে আসবে তারও কিন্তু তারা কোনো সুযোগ পাচ্ছে না। অর্থাৎ ত্রাণ নিয়ে আসতে হলে যে সুযোগটি রয়েছে সে সুযোগটি ইতিমধ্যে এখান থেকে সে সুযোগ কিন্তু একদমই না। আমরা যদি দেখাই, এটি একটা আশ্রয় কেন্দ্র যেখানে মানুষ আশ্রয় নিয়েছে। এই মাদ্রাসাতে সেই আশ্রয় কেন্দ্রে নারী পুরুষ সবাই কিন্তু অবস্থান নিয়েছে। হ্যাঁ, এখানে মানুষ আশ্রয় নিয়েছেন এবং তাদের যে চাহিদা, যে খাওয়ার যে চাহিদা, বিশুদ্ধ পানির যে চাহিদা রয়েছে সেটি আসলে এখান থেকে এলাকার মানুষ যারা স্বেচ্ছাসেবক হিসাবে এই মুহূর্তে কাজ করছে তারা মেটানোর চেষ্টা করছে। এবং কোনোভাবেই সেটি কতটুকু সম্ভব হবে কিংবা আসলে শেষ পর্যন্ত তারা কতটুকু নিজেদের রয়েছে সেটি দিয়ে টিকতে পারবে সেটি বলা যাচ্ছে না। যেহেতু এটি একটি মাদ্রাসা, সেই মাদ্রাসায় কিছু খাবার রাখা থাকে, সেগুলো দিয়ে এখন এই মানুষগুলোকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, এখন এখানকার কি অবস্থা একটু বলুন। আমাদের এখানে খুব শোচনীয় অবস্থা। আমাদের এলাকাবাসী সবাই মাদ্রাসার নিচের তলা, দোতলা, তিনতলা শরণার্থী হিসাবে আসছে। এদেরকে অনেক মানবতা জীবন পালন করতে হবে। খাবার দাবার আমরা মাদ্রাসার পক্ষ থেকে, আমি মাদ্রাসা জিম্মেদার মোতামেম, আমার মাধ্যমে আমি গতকালকে 7 কেজি চাউল, কিছু মুড়ি দিছি। দুই একদিন যাবে না, এখনো কোনো কিছু বাইরে কোনো কিছু, এখানে গ্রাম তো, এখানে বাইরে কেউ আসতেছে না, এখনো কেউ আসতেছে না। আমরা কথা বলছিলাম এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে, আসলে এখানে যতটুকু প্রয়োজন ছিল তার কোনো কিছু এখনো বাইরে থেকে আসে নাই। তারা আশা করছেন যে যদি ত্রাণ তারা পান, বাইরে থেকে আসে, তাহলে হয়তো বা এলাকার মানুষ কিছুটা হলো বাঁচার সুযোগ পাবে। দাদা, এ ছিল আমার কাছে এখানে নোয়াখালীর বন্যার সর্বশেষ সংবাদ।